হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে মাইটোসিস কোষ বিভাজন সম্পর্কে বেশ কিছু তথ্য দিচ্ছি। দেখো, মাইটোসিস কোষ বিভাজন এমন একটি কোষ বিভাজন যেটা সাধারণত দেহ মাতৃকোষে ঘটে থাকে। আমরা যে সংখ্যাটা পড়ব মাইটোসিস কোষ বিভাজন সম্পর্কে সেটি হলো যে পরোক্ষ কোষ বিভাজন পদ্ধতিতে দেহ মাতৃকোষ একবার বিভাজিত হয়ে সম আকৃতি, সমগুণ ও সমসংখ্যক ক্রোমোসোম বিশিষ্ট দুটি অপত্য কোষ সৃষ্টি করে, তাকে মাইটোসিস বলে। দেখো, এই মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতিকে কি বলছি? পরোক্ষ বিভাজন। কেন পরোক্ষ বিভাজন বলছি? কারণ এই কোষ বিভাজনে নিউক্লিয়াসটি কয়েকটি ধাপে ধাপে বিভাজিত হয়ে দুটি অপত্য নিউক্লিয়াস গঠন করে। সরাসরি নিউক্লিয়াসের এখানে কিন্তু কোনো বিভাজন ঘটে না। সরাসরি নিউক্লিয়াস বিভাজন ঘটে হচ্ছে অ্যামাইটোসিস পদ্ধতিতে। তাই তোমরা জানবে যে অ্যামাইটোসিস কোষ বিভাজনকে আমরা প্রত্যক্ষ কোষ বিভাজন বলে জানব। দেখতে পাচ্ছ এখানে যে একটি দেহমাতৃক কোষ রয়েছে আর সেটি বিভাজিত হয়ে দুটি অপত্য কোষ তৈরি হয়েছে। এখানে দেখো যে কোষস্থ ক্রোমাটিন বস্তু, দেখো নিউক্লিয়াসের মধ্যে থাকা কোষস্থ ক্রোমাটিন বস্তুগুলি দ্বিগুণ হয়ে দুটি অপত্য কোষে কিন্তু সমানভাবে বিভক্ত হয়েছে। দেখো, এই মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতিটা কোথায় হয়, কোষে আমরা কোথায় কোথায় দেখতে পাবো? সাধারণত উদ্ভিদ দেহে বিভিন্ন প্রকার ভাজক কলা এবং প্রাণী দেহে ভ্রূণ, ত্বক ও অস্থি মজ্জার বিভিন্ন কোষে আমরা কিন্তু এই কোষ বিভাজনটাকে দেখতে পাবো। আসো আমরা এই কোষ বিভাজনের বিভিন্ন পদ্ধতিগুলোকে নিয়ে একটু আলোচনা করি। দেখো, মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতিটা আমরা জানি একটি কোষের সাধারণত মোটামুটি দুটি অংশ দেখতে পাই। একটা হচ্ছে সাইটোপ্লাজম আর একটি হলো নিউক্লিয়াস। সাইটোপ্লাজম বিভাজনটাকে আমরা সাইটোকাইনেসিস বলবো আর নিউক্লিয়াস বিভাজনটাকে আমরা ক্যারিওকাইনেসিস বলবো। কোষ বিভাজন সংগঠনকালে প্রথমে নিউক্লিয়াসটি বিভাজিত হয়, তাই ক্যারিওকাইনেসিসটা সংগঠিত হয় এবং সেটি আবার চারটি উপদশায় বিভক্ত, যেমন হলো প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ ও টেলোফেজ। এটা পুরো চারটি ঘটনা ক্যারিওকাইনেসিসের মধ্যে অবস্থান করছে। তার মধ্যে আবার এই দুটি অপত্য নিউক্লিয়াস গঠন হওয়ার পর আবার সাইটোকাইনেসিস শুরু হবে। দেখো, অ্যানাফেজ ও টেলোফেজের মাঝে কিন্তু আমি সাইটোকাইনেসিসটাকে দেখালাম, কারণ তোমরা দেখবে অ্যানাফেজ দশা শেষ হতে হতেই আর টেলোফেজ দশা শুরু হতে হতেই কিন্তু কোষের সাইটোকাইনেসিস পদ্ধতিটাও কিন্তু চালু হয়ে যায়। এবার দেখো, আমরা প্রথমে প্রোফেজের যে বর্ণনাটা করব তার আগে আমাদের যে কোষটা, সেই কোষের অবস্থানটা আমরা যদি একটু ভালোভাবে লক্ষ্য করি যে অ্যাকচুয়ালি কোষটা কোষচক্রে যে দশাগুলো সম্পূর্ণ করতে পেরেছে কি পারেনি সেটা সম্পর্কে আমরা দেখব। তাই আমি লিখেছি, দেখো প্রোফেজের পূর্বে কোষের কিরকম অবস্থা রয়েছে। এটা বুঝলেই তোমরা প্রোফেজ, মেটাফেজ ও অ্যানাফেজের বিভিন্ন দশাগুলি বুঝতে পারবে। দেখো, প্রোফেজের পূর্বে কোষের অবস্থাটা কিরকম আমরা একটা প্রাণী কোষকে পর্যবেক্ষণ করছি। দেখো, এখানে প্রথমে দেখতে পাচ্ছি নিউক্লিয়াস। দেখো, নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়াসটি রয়েছে এবং দেখো প্রচুর পরিমাণে দেখো বিভিন্ন কোষীয় অঙ্গাণু কিন্তু তৈরি হয়েছে এবং কোষটা বিপাকীয়ভাবে একদম সক্রিয় রয়েছে। তাই আমরা এটাকে বলবো G1 ফেজ। তাহলে G1 ফেজ, কোষচক্রের G1 ফেজ মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, দেখো মাইটোকন্ড্রিয়া দেখতে পাচ্ছি, গলগি বডি দেখতে পাচ্ছি, এন্ডোপ্লাজম ও রেটিকুলাম দেখতে পাচ্ছি, রাইবোসোম গুলো দেখো এন্ডোপ্লাজমের গায়ে ডট ডট স্ট্রাকচার রয়েছে, লাইসোসোম দেখতে পাচ্ছি আমরা, এর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তাহলে G1 ফেজের এই কাজটা কোষ করেছে। এবার দেখো, আমরা যে ডিএনএটাকে ডুপ্লিকেট করব, সেই ডিএনএ রেপ্লিকেশনের জন্য প্রয়োজনীয় উৎসেচক যেমন ডিএনএ পলিমারেজ এবং আরএনএ পলিমারেজও তৈরি হয়েছে। আমরা এটা দেখতে পাবো না, এটা আমরা অনুমান করে নিচ্ছি। আর বিভিন্ন ধরনের কার্বোহাইড্রেট ও লিপিড তৈরি হয়েছে। তাহলে এই ঘটনাগুলো G1 এ সংঘটিত হয়েছে বলে আমরা ভাববো যে কোষটি G1 দশা পার করে S দশায় প্রবেশ করেছে বা S ফেজে প্রবেশ করেছে। দেখো, আমি দেখতে পাচ্ছি S ফেজে কি কি ঘটনা ঘটেছে। আমি দেখতে পাচ্ছি, দেখো কালো ক্রোমাটিন সূত্রগুলোর পাশে একটা নীল রঙের ক্রোমাটিন সূত্র আমি ড্র করেছি। তাতে আমি দেখাতে চেয়েছি যে ক্রোমাটিন সূত্রগুলো দুটো করে তৈরি হয়েছে, অর্থাৎ এখানে এই ডিএনএ গুলো রেপ্লিকেশন করেছে, অর্থাৎ ডিএনএ ডবল হয়েছে, একদম দেখলাম।
তারপরে দেখো এখানে একটা হিস্টোন প্রোটিনের সিনথেসিস হয়েছে এখানে, কারণ হিস্টোন প্রোটিন আমরা জানি ক্রোমাটিন থেকে ক্রোমোজোম তৈরি হওয়ার জন্য যে প্রোটিনটা দরকার সেটা হচ্ছে হিস্টোন প্রোটিন, সেটা কিন্তু নিউক্লিয়াসের মধ্যে রয়েছে এবং সেটা তৈরি হয়েছে। এটা দেখা যাবে না, বাট এটা আমাকে অনুমান করে নিতে হবে। আমরা দেখতে পাচ্ছি সেন্ট্রোজোম এখানে একটা, আবার এখানেও একটা, তাহলে সেন্ট্রোজোমটাও কিন্তু দুটো ভাগে ভাগ হয়েছে বা সেন্ট্রোজোমের বিভাজন সংঘটিত হয়েছে, এটাও কিন্তু আমাদের এস ফেজে হয়েছে। এস ফেজে এই সমস্ত কোষটা যখন এই কাজগুলো করতে পেরেছে, তাহলে তারা এস ফেজ ক্রস করে তারা G2 ফেজে প্রবেশ করেছে। আমরা ধরে নিচ্ছি G2 ফেজে যে ডিএনএ যে রেপ্লিকেশন হওয়ার সময় যদি কোনো ত্রুটি থাকে, সেই ডিএনএ রিপেয়ারিংটাও কিন্তু আমাদের G2 ফেজে সংঘটিত হয়েছে। আর দেখো বেমতন্তু হওয়ার জন্য যে টিবিউলিন প্রোটিন, সেটাও কিন্তু আমরা G2 ফেজে তৈরি হতে দেখি। ছোট 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 টিবিউলিন প্রোটিনগুলো আমরা দেখছি সাইটোপ্লাজমের মধ্যে ইতস্তত রয়েছে। ঠিক আছে, আর কি প্রচুর পরিমাণে মাইটোকন্ড্রিয়া থাকার কারণে এটি কোষ বিভাজন সংগঠনের জন্য যে প্রয়োজনীয় শক্তি তা মাইটোকন্ড্রিয়া থেকে তৈরি হয়, সেই মাইটোকন্ড্রিয়া প্রচুর পরিমাণে শক্তি এটিপি রূপে কোষের মধ্যে জমা করেছে বা স্টোর করেছে। দেখো কোষগুলো G1, S এবং G2 এই প্রয়োজনীয় দশাগুলি সম্পূর্ণ কাজগুলি সংগঠিত করতে পেরেছে বলে কোষটিকে আমরা এবার প্রফেজে নিয়ে যাচ্ছি। প্রফেজে আমাদের কি কি ঘটনাগুলো আমরা দেখবো একটু দেখো তোমরা। কোষ প্রফেজ দশা যখনই কোষটি প্রবেশ করবে তখন কোষের আর এরকম কিছু প্রোটিন তৈরি হবে না, কারণ কোষটি এবার বিভাজনের দিকে যাচ্ছে, অর্থাৎ বিপাকীয়ভাবে কোষটি পুরোপুরি নিষ্ক্রিয় হয়ে যাবে। যদি কোষটি বিপাকীয়ভাবে পুরোপুরি নিষ্ক্রিয় হয়ে যায়, তাহলে কোষীয় অঙ্গাণুগুলোর কিন্তু আর এখন কোনো প্রয়োজন নেই। তাহলে আমি বলবো দেখো বিভিন্ন কোষীয় অঙ্গাণুগুলো কিন্তু এখানে বিলুপ্ত হবে। এবার দেখো কোষের নিউক্লিয়াসের মধ্যে যে জল ছিল, যার ফলে এটা ক্রোমাটিন সূত্র হয়ে গেছিল, সেই ক্রোমাটিন সূত্রের মধ্যে ক্রোমাটিন সূত্রগুলো এখন আসছে, কিন্তু সেখানে নিউক্লিয়াসের মধ্যে যদি জল বিয়োজন হয়ে যায়, তাহলে কি হবে ক্রোমাটিন সূত্রগুলি ঘনীভূত হয়ে আস্তে আস্তে এবার ক্রোমোজোম গঠন করতে শুরু করবে। অর্থাৎ এইখানে ক্রোমোজোম সূত্রগুলো একে অপর পেঁচিয়ে যাবে। এরকম পেঁচানো যে কুণ্ডলী তৈরি করে, সে দু রকমের কুণ্ডলী সাধারণত তৈরি করে, একটা হচ্ছে প্যারানমিক কুণ্ডলী আর একটা হচ্ছে প্লেকটোনমিক কুণ্ডলী। এই দুটো কুণ্ডলীর মাস আকারে ক্রোমাটিন সুতোগুলো ক্রোমোজোমের গঠন করে ফেলবে। দেখো নিউক্লিওলাস এবং নিউক্লিয়াসের যে পর্দা, এই নিউক্লিয় পর্দা কিন্তু আর আমরা দেখতে পাবো না, তারা অবলুপ্ত করবে। আর প্রাণী কোষের কিন্তু দেখো এই সেন্ট্রিওল থেকে এক ধরনের ছোট 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 টিবিউলিন প্রোটিনের মতো একটা দেখো স্ট্রাকচার দেখতে পাচ্ছি, এটাকে আমরা অ্যাস্টার বলবো। এই জিনিসটা কিন্তু প্রাণী কোষে দেখতে পাবো, কিন্তু উদ্ভিদ কোষে কিন্তু এরকম কিছু জিনিস দেখতে পাবো না। যেহেতু উদ্ভিদ কোষে আমাদের সেন্ট্রোজোম নেই, তাহলে উদ্ভিদ কোষে কিন্তু এরকম একটা সেন্ট্রোজোমের স্ট্রাকচার দেখতে পাবো না। তাই কিন্তু বেম তন্তু তৈরি হয়, এরকম ছোট ছোট যে তন্তুগুলো এগুলো কিন্তু পাবো। তাই উদ্ভিদ কোষে এই কাজটা করবে মাইক্রোটিবিউল। তাই আমরা বলবো প্রাণী কোষে অ্যাস্ট্রাল বেম এবং উদ্ভিদ কোষে অ্যানাস্ট্রাল বেম গঠন করবে। বেম কিন্তু হবে, বেম হচ্ছে তন্তু। এই দেখো সেন্ট্রিওল থেকে ছোট ছোট যে সুতোগুলো আস্তে আস্তে ক্রোমোজোমের দিকে এগিয়ে আসছে, তৈরি হয়েছে, এগুলোকে আমরা বেম তন্তু বলবো, যা কিন্তু টিবিউলিন প্রোটিন থেকে তৈরি হয়েছে। আর এই টিবিউলিন প্রোটিন কিন্তু আমরা G2 দশায় আমরা কমপ্লিট করেছি বলে এই টিবিউলিন প্রোটিনগুলো পরবর্তী ক্ষেত্রে প্রাণী কোষের ক্ষেত্রে সেন্ট্রিওল থেকে এবং উদ্ভিদ কোষের মাইক্রোটিবিউল থেকে তৈরি হবে, কিন্তু অ্যাস্টার তৈরি হবে না। এইটুকুটাকে অ্যাস্টার বলা হয়, সেন্ট্রিওল আর তার থেকে নিশ্চিত হওয়া যে ছোট ছোট তন্তু, তাকে আমরা অ্যাস্টার বলবো। কিন্তু এখানে অ্যাস্টারটা প্রাণী কোষে দেখতে পাচ্ছি, আর আমি প্রাণী কোষের ছবিগুলো এঁকেছি এবং উদ্ভিদ কোষে কিন্তু আমরা আঁকিনি। কোষটি দেখো প্রোফেজে দেখো এরকম করে হচ্ছে, আর কোষগুলো দেখো এই যে ক্রোমোজোম ক্রোমাটিন সুতোগুলো এখন দেখো ছোট 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 কতগুলো সুতোর আকার ধারণ করেছে, এবং দেখো আমাদের নিউক্লিয় পর্দা কিন্তু আর নেই, এখন আমরা এগুলোকে ক্রোমোজোম বলবো। ঠিক আছে, এরা আরো ঘনীভূত হতে শুরু করেছে। মেটাফেজ দশা এটা একদম স্পষ্ট ক্রোমোজোমে পরিণত হবে। দেখো মেটাফেজ দশা কোষের অবস্থাটা কিরকম, দেখো নিউক্লিয় পর্দা সম্পূর্ণভাবে অবলুপ্ত হয়ে গেছে, আর নিউক্লিয় পর্দাকে আমরা দেখতে পাচ্ছি না। বেম তন্তু দেখো গঠিত হয়েছে, আমরা সাধারণত বেম তন্তুগুলোকে এই সুতোগুলো দেখতে পাচ্ছি, এগুলোকে বেম তন্তু বলবো। এই বেম তন্তু এখানে তিন প্রকারের বেম তন্তু তৈরি হয়। একটা হচ্ছে অবিচ্ছিন্ন তন্তু, অর্থাৎ দেখো এই প্রান্ত থেকে একটা বেম পুরোপুরি কোনো ক্রোমোজোমকে না সংযোগ করে সরাসরি দ্বিতীয় মেরুতে পৌঁছেছে, এগুলোকে বলবো অবিচ্ছিন্ন তন্তু। আর একটা দেখো বিচ্ছিন্ন তন্তু পাবো। দেখো বিচ্ছিন্ন তন্তুগুলো দেখো এই দেখো এখানে অ্যাস্টার থেকে নিশ্চিত হয়ে একটা ক্রোমোজোমকে সংযোগ করেছে, অপর একটা বেম আরেকটা মেরুকে সংযোগ করেছে, এইভাবে এগুলোকে বিচ্ছিন্ন তন্তু বলবো। আর দেখো ইন্টারজোনাল তন্তু, তোমরা এখন ইন্টারজোনাল তন্তু এখন দেখতে পাবে না, ওটা অ্যানাফেজ দশা একটু দেখাবো, আমি বলে দেবো। আর কি
এই তিন রকমের মেরুতন্তু তৈরি হয়। আর ক্রোমোজোমগুলি দেখো বেমের বিষুব অঞ্চলে, দেখো সুন্দর, দেখো এটা হচ্ছে বেমের বিষুব অঞ্চল, এইখান থেকে এটা যদি এটা ইকুয়েটর রিজিয়ন মতো হবে, বেমের বিষুব অঞ্চলে খুব সুন্দরভাবে একটা প্লেটের মতো করে সাজানো রয়েছে, এটাকে আমরা মেটাফেজ প্লেট বলে জানবো। ক্রোমোজোমগুলি দেখো বেমের বিষুব অঞ্চলে সাজানো থাকে, এটাকে মেটাফেজ প্লেট বলবো। আর বিচ্ছিন্ন তন্তুগুলি দেখো ক্রোমোজোমের কাইনেটোকর অঞ্চলে যুক্ত হয়েছে, দেখেছো? এই দেখো দেখো বিচ্ছিন্ন তন্তুগুলো আসছে ক্রোমোজোমের সঙ্গে, ক্রোমোজোমের কোন রিজিয়ন? কাইনেটোকর রিজিয়নে যুক্ত হয়েছে। আমরা জানি ক্রোমোজোমের দুটো কাইনেটোকর অঞ্চল প্লেট রয়েছে, একটা উপরের দিক নিচের দিক, একটা ক্রোমোজোম এখানে যে একটা তন্তু এখানে কাইনেটোকর সঙ্গে যুক্ত হয়েছে, আর একটা থাকে এদিকে যুক্ত হয়েছে। এই ঘটনাগুলো মেটাফেজ হলো। মেটাফেজের পর কোষটা এখন কোন দিকে যাবে? দেখো কোষটা এবার অ্যানাফেজ দশার দিকে চলে গেল। দেখো এই অ্যানাফেজ দশা আমরা কি কি পরিবর্তনগুলো কোষের মধ্যে দেখো। দেখো এই দশায় সেন্ট্রোমিয়ার, অর্থাৎ দেখো এখানে সেন্ট্রোমিয়ার কটা ছিল মেটাফেজে একটা, কিন্তু দেখো এখানে দেখো এমন হয়েছে যে দুটো সেন্ট্রোমিয়ার হয়ে গেছে। তাহলে কি বলছে? এই দশায় সেন্ট্রোমিয়ার সমান দুটি ভাগে বিভক্ত হয়, ফলে ক্রোমোজোমের প্রতিটি ক্রোমাটিড নিজস্ব সেন্ট্রোমিয়ার লাভ করে। দেখো এই একটা ক্রোমাটিড একটা সেন্ট্রোমিয়ার লাভ করেছে, এটা একটা লাভ করেছে, এটা একটা লাভ করেছে, এটা একটা লাভ করেছে, এটা লাভ করেছে, এটা লাভ করেছে, দুটো দুটো সেন্ট্রোমিয়ার হয়ে গেছে, খুব সুন্দর, ঠিক আছে? এবং প্রতিটি ক্রোমাটিড নিজস্ব সেন্ট্রোমিয়ার লাভ করে, ফলে এখন আমরা কিন্তু দেখো ক্রোমোজোম কিন্তু গুণে যদি পাই একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা, কিন্তু এখানে দেখো মেটাফেজে ক্রোমোজোম ছিল 1 2 3 4 এবং প্রোফেজে যাবে 1 2 3 4, আমি চারটা করে ক্রোমোজোম দেখিয়েছি। তাহলে একমাত্র অ্যানাফেজ দশায় ক্রোমোজোমটা কিন্তু ডবল হয়ে যাচ্ছে। এবার দেখো অ্যানাফেজ যে চলন আমরা করবো বিচ্ছিন্ন তন্তু সংকোচন। দেখো এই যে তন্তুটা দেখতে পাচ্ছি যেটা জুড়েছে, সেটা এবার উপরের দিকে টানছে, এটাকে নিচে দুটো মেরুর দিকে নিয়ে যাচ্ছে, অর্থাৎ এগুলো ছোট ছোট হওয়ার চেষ্টা করছে, ফলে সংকোচন হচ্ছে। আর কি দেখো ইন্টারজোনাল তন্তু, দেখো এবার ইন্টারজোনাল তন্তু দেখতে পাবে। দেখো এই যে সেন্ট্রোমিয়ার দুটো আলাদা হয়েছে এবং দুটো ক্রোমোজোমের মাঝখানে একটা ছোট ছোট তন্তু তৈরি হয়েছে, যারা আস্তে আস্তে বড় হচ্ছে, উপরের দিকে যাচ্ছে, ফলে এগুলো প্রসারিত হচ্ছে, ফলে এই প্রসারণের ফলে একটা প্রেসার, একটা চাপ তৈরি করছে দুটো ক্রোমোজোমের মধ্যে, ফলে সেই দুটো ক্রোমোজোম আস্তে আস্তে উপরের দিকে সেপারেট হচ্ছে, আলাদা হচ্ছে। আর কি দেখো অবিচ্ছিন্ন তন্তুর প্রসারণ। এই দেখো অবিচ্ছিন্ন তন্তুটা এখান থেকে এই অবধি এসে এরা যদি আস্তে আস্তে একটু বড় হতে থাকে, ফলে তারাও কিন্তু আস্তে আস্তে এদের মধ্যে বিচ্ছিন্ন হওয়ার জন্য একটা চাপ বা একটা বিকর্ষণ বল একটা প্রয়োগ করছে। আবার দেখো এটা কি করছে, ক্রোমোজোমগুলির মধ্যে বিকর্ষণ হচ্ছে। দেখো দুটো সিস্টার ক্রোমাটিড, এখানে দেখো দুটো সিস্টার ক্রোমাটিড ছিল, একে অপরকে বিকর্ষণ করছে। এই চারটে কারণের জন্য ক্রোমোজোমগুলো কিন্তু ক্রমশ দুই প্রান্তের মেরুর দিকে সরে আসছে। আর এই যে চলনটা দেখতে পাচ্ছি আমরা মাঝখান থেকে ওইদিকে একটা মেরুর দিকে আর কিছুটা অর্ধেকটা অপর মেরুর দিকে চলে যাচ্ছে, এটাকে কিন্তু আমরা ক্রোমোজোমীয় চলন বলবো। আর এটাকে আমরা অ্যানাফেজীয় চলন বলবো। আর এই সময় ক্রোমোজোমগুলি বিভিন্ন ইংরেজি বর্ণমালা, কখনো জে, কখনো এল, কখনো আই, এইরকম আকৃতির ধারণ করে। এটা ছিল মোটামুটি ভাবে অ্যানাফেজ দশার বৈশিষ্ট্য। আমি পরেরটায় তোমাদেরকে টেলোফেজ ও সাইটোকাইনেসিসটা বলছি। দেখো টেলোফেজ দশায় এক নম্বর বৈশিষ্ট্য কি বলছি দেখো, ক্রোমোজোমগুলি বিপরীত মেরুতে পৌঁছানোর পর দেখো ক্রোমোজোমগুলি দেখো বিপরীত মেরুতে পৌঁছানোর পর কুণ্ডলী খুলে থাকে। কুণ্ডলীগুলো যে পাঁচটা কুণ্ডলীগুলো আমি তোমাদের ছবি আঁকছি, দেখাচ্ছি আমি তোমাদেরকে। কুণ্ডলীগুলি খুলে যেতে থাকে, ঠিক আছে, ঠিক আছে। ক্রোমোজোমগুলিকে পরিবৃত্ত করে আবার নিউক্লিয় পর্দা তৈরি হয়। দেখো আবার নিউক্লিয় পর্দা যেটা প্রোফেজে অবলুপ্ত হয়ে গেছিল, সেই নিউক্লিয় পর্দার আবার নতুন করে আবির্ভাব হয়, পুনরাবির্ভাব ঘটে, নতুন করে আবার তৈরি হয়, ঠিক আছে। নিউক্লিওলাস তৈরি হয়। নিউক্লিওলাস যেটা প্রোফেজে বিলুপ্ত হয়ে গিয়েছিল, সেই
প্লাস পুনরায় গঠিত হয়, পুনরায় গঠিত হয়। 4 নম্বরে তোমরা লক্ষ্য করো অপত্য নিউক্লিয়াস জল শোষণ করে স্ফীত হয়। অপত্য নিউক্লিয়াস, যে দুটি নিউক্লিয়াস তৈরি হয়েছে, অপত্য আমি ছবি এঁকে দেখাচ্ছি, অপত্য নিউক্লিয়াস জল শোষণ করে কি হবে, স্ফীত হলো, স্ফীত হয়। ফলে তুমি আর কিন্তু ক্রোমোসোম দেখতে পাবে না, এবার তুমি দেখবে স্ফীত হলেও কি হবে, ক্রোমাটিন দেখতে পাবে। তাহলে আমরা একটা ছবি আঁকবো, ছবি এঁকে দেখো, তোমরা বুঝতে পারবে কিনা দেখো। ছবি আঁকছি আমরা একটু, দেখো আমরা একটা ছবি আঁকছি তোমাদের জন্য। এই দেখো কোষটা এরকম হয়ে গিয়ে দেখো ক্লিভেজ হচ্ছে আস্তে আস্তে, দেখেছো? আর এখানে দেখো একটা অপত্য নিউক্লিয়াস গুলো, ক্রোমোসোম গুলো খুলে গেছে এবং তারা আস্তে আস্তে ক্রোমাটিন সূত্র বানিয়ে দিয়েছে। দেখো দুদিকে আমরা কিন্তু দুটো নিউক্লিয় পর্দাগুলো আবার চলে এসেছে এবং তোমরা জানো কোষীয় অঙ্গাণুগুলো কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে গঠিত হচ্ছে। এই ছিল টেলোফেজ দশার বৈশিষ্ট্য। এবারে আমরা আসবো সাইটোকাইনেসিস পদ্ধতি। দেখো সাইটোকাইনেসিস পদ্ধতি উদ্ভিদ কোষে ও প্রাণী কোষে আলাদা আলাদা ভাবে হয়। সাইটোকাইনেসিস পদ্ধতিটা সম্পর্কে আমি তোমাদেরকে বলছি, সাইটোকাইনেসিস কিভাবে সংগঠিত হয় তোমরা একটু দেখে নাও। আমি শুধু চিত্র অঙ্কন করবো তোমাদের জন্য সাইটোকাইনেসিস, তাহলে তোমরা মোটামুটি ভাবে একটা ধারণা পরিষ্কার রাখতে পারবে। দেখো সাইটোকাইনেসিস পদ্ধতি আমি একটু দেখে নিচ্ছি, তাহলে আমরা বুঝতে পারলাম যে টেলোফেজ দশার বৈশিষ্ট্যগুলো দেখলাম। ক্রোমোসোমগুলো বিপরীত মেরুতে পৌঁছানোর পর কুণ্ডলী খুলে যেতে থাকে এবং নিউক্লিয় পর্দার পুনরায় ঘটে, নিউক্লিয়াস পুনরায় গঠিত হয় এবং অপত্য নিউক্লিয়াস জল শোষণ করে স্ফীত হয়। দেখো ছবি হয়ে গেছিলাম, একটু আগে মুছে দিলাম। এবার আমি পরবর্তী অংশটা তোমাদের দেখাচ্ছি, সাইটোকাইনেসিস। দেখো সাইটোকাইনেসিসটা কি হবে। সাইটোকাইনেসিস কথাটার মানে হচ্ছে সাইটোপ্লাজম বিভাজন। সাইটোকাইনেসিস বা সাইটোপ্লাজম বিভাজন। দেখো সেটা উদ্ভিদ কোষে একরকম ভাবে হবে, আবার প্রাণী কোষে একরকম ভাবে হবে। দেখো উদ্ভিদ কোষে এটা কিভাবে হবে একটু দেখে নিই। আমরা যদি উদ্ভিদ কোষ দেখি আর আমরা প্রাণী কোষ দেখি, তাহলে আমরা ছবি এঁকে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো উদ্ভিদ কোষে আমরা যদি উদ্ভিদ কোষে একটা ছবি ড্র করে নিই, আমরা একটা উদ্ভিদ কোষের ছবি তোমাদের জন্য আঁকছি। দেখো অর্থাৎ আমার এখানে দেখো এই কুণ্ডলী করে দেখো দুটো অপত্য নিউক্লিয়াস এখানে তৈরি হয়েছে, অপত্য নিউক্লিয়াস তৈরি হয়েছে। দেখো এবার দেখো আমাদের এই যে মাঝ বরাবর, কোষটির মাঝ বরাবর দেখতে পাচ্ছ এখানে কতগুলো এন্ডোপ্লাজমীয় রেটিকুলাম এরকম, যেগুলো একটু ভাঙা ভাঙা এন্ডোপ্লাজমীয় রেটিকুলাম ছিল, যেটা প্রোফেজে সমস্ত কোষাঙ্গগুলো যখন নষ্ট হচ্ছিল তখন কিছু কিছু এন্ডোপ্লাজমের ভাঙা টুকরোগুলো রয়ে গেছিল। এই এন্ডোপ্লাজমীয় রেটিকুলামের টুকরোগুলো পরপর সজ্জিত হয় এবং তারপরে গলগি ভ্যাকুয়ামগুলো তার উপরে এসে জমা হতে থাকে। জমা হতে থাকতে থাকতে এরা একটা স্তর তৈরি করে, যে দুটো কোষকে সুন্দরভাবে আলাদা করে দেয়। এটাকেই বলা হয় ফ্রাগমোপ্লাস্ট। আমরা এটাকেই বলবো ফ্রাগমোপ্লাস্ট, ফ্রাগমোপ্লাস্ট বা কোষপাত। কোষপাত এইভাবে গঠনের মাধ্যমে দুটি কোষ পরবর্তী ক্ষেত্রে আলাদা হয়ে গেল। দেখো আমরা দুটি কোষকে আলাদা করে দেখতে পাচ্ছি। দেখো আমরা এবার দুটি কোষকে আলাদা করে দেখতে পাচ্ছি। দেখো অর্থাৎ আমরা এখানে পুরোপুরি একটা গঠন দেখতে পাচ্ছি। এখানে দেখো আমরা একটা ছোট নিউক্লিয়াস দেখতে পাচ্ছি। দেখো এই একটা কোষ হয়ে গেছে, দুটো অপত্য কোষ তৈরি হচ্ছে, এখানে সাইটোপ্লাজম করে এসে কোষীয় অঙ্গাণুগুলো চলে আসছে। দেখো দুখানা কোষ আমরা কিন্তু পরিষ্কার পাচ্ছি। ঠিক আছে, এটা কিন্তু উদ্ভিদ কোষের গঠন গেল। তাহলে আশা করি আমরা উদ্ভিদ কোষের গঠনটাকে একটু দেখলাম। এইভাবে উদ্ভিদ কোষের যে কোষপ্রাচীরটা তৈরি, আমাদের দুটো কোষ আলাদা হয়ে গেল। ঠিক আছে, ফ্রাগমোপ্লাস্ট গঠনের মাধ্যমে। আমরা এবার আসছি একটু প্রাণী কোষের ক্ষেত্রে।
হ্যাঁ জানি বোর্ডে লেখাগুলো খুব আবছা আবছা হয়ে যাচ্ছে, আমিও বুঝতে পারছি, কিন্তু আমি যতটা পারছি চেষ্টা করছি তোমাদের জন্য। প্রাণী কোষের কিরকম হবে দেখো, প্রাণী কোষের ছবিটা আমি ড্র করার চেষ্টা করছি। প্রাণী কোষের ছবিটা দেখো একটু এরকম, দেখো এরা এরকম ভাবে ক্লিপ করছে, দেখেছো? এখানে অপত্য নিউক্লিয়াস তৈরি হয়েছে, দেখো দেখো দুটো অপত্য নিউক্লিয়াস তৈরি হয়েছে, আর দেখো আস্তে আস্তে কোষটা ভাঁজ হওয়া শুরু করেছে, দেখেছো? দুদিক দিয়ে ভাঁজ হচ্ছে। এরপরে কি হচ্ছে, এটাকে ক্লিভেজ বলা হয়। এরপরে কোষ দুটো কিন্তু আস্তে 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 ভাগ হয়ে গেল এবং দুটো সুন্দর অপত্য কোষ তৈরি করে ফেললো, কোষীয় অঙ্গাণুগুলো আবার তৈরি হলো। এইটাকে কিন্তু আমরা বলবো প্রাণী কোষের বিভাজন, সাইটোকাইনেসিস। আশা করি তোমরা খানিকটা বুঝতে পেরেছো। যে উদ্ভিদ কোষে দেখো আস্তে আস্তে কিন্তু আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে কিন্তু গলগি ভ্যাকুলগুলো জমা হয়েছে, যাকে আমরা ফ্রাগমোপ্লাস্ট বলবো। আর এই ফ্রাগমোপ্লাস্ট বা কোষপাত গঠনের মাধ্যমে কিন্তু উদ্ভিদ কোষটা বিভাজিত হয়েছে, উদ্ভিদ কোষে সাইটোকাইনেসিস সংঘটিত হয়েছে। প্রাণী কোষের ক্ষেত্রে দেখো ফাড়াও বা অর্থাৎ ক্লিভেজ পদ্ধতির মাধ্যমে দুটি কোষ কিন্তু সাইটোকাইনেসিস সাইটোপ্লাজমের কেন্দ্র বরাবর আস্তে আস্তে ঢুকে যাচ্ছে, সেই ঢুকে গিয়ে দুটো কেটে বেরিয়ে গিয়ে দুটো কোষ তৈরি হয়েছে। এই ছিল টোটাল আমাদের কোষ বিভাজনের পদ্ধতিগুলো। দশম শ্রেণীর জন্য যথেষ্ট। তোমরা বাকিগুলো আবার আমি বলে দেবো।